সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ইস্কাপন এবং তিরি। ইস্কাপনের একটা আসল নাম ছিল, তার বোন তিরিরও ছিল, কিন্তু তাদের তাসের দেশের লোক করে ফেলেছিল কাপালিতলার মেয়নবাবু। আগের দিনে গায়ে পালে পালে হনুমান হানা দিত। হিন্দুদের ধর্মভয়, এদিকে মুসলমানদের মধ্যেও কালক্রমে সেই ধর্মভয়ের একটা ছায়া পড়েছিল। বড়জোর অহিংস ধরনে হেই হাই চেঁচানো ছাড়া আর কিছু ঘটত না। এতে পালের গোদার সাহস বেড়ে যায় এবং স্বৈরাচারী হয়ে ওঠে। দোগাছির বাঘা মৌলবী সাহেবের ফতোয়াতেও কাজ হয়নি। বড়জোর ইসুপ নামের একটা জেহাদিচ্ছু গোয়ার চাষা গোদাটার ঝুলন্ত লেজ কেটে দিয়েছিল। তাতে আরও অত্যাচার বেড়ে যায়। দূর গাঁয়ের লোকেরা কাপালিতলার শীর্ষে তার হিংস্র হাঁকড়ানি শুনতে পেত। অবশেষে রায়চৌধুরীদের মেয়নবাবু বন্দুকের লাইসেন্স পেল। সেই বন্দুক নিয়ে বেরিয়ে পড়ার শুরু থেকে মুসলমান পাড়ার ইস্কাপন তার পিছনে থেকেছে। গোদাটার নাম দিয়েছিলেন নিসিং পণ্ডিত, অ্যাটিলা দি হর্ন। মাঠের বট গাছে যখন অ্যাটিলাকে বধ করা হলো, তখন চারিদিকের গায়ের লোক ভেঙে পড়েছিল। বোঝাই যায় মেয়নবাবুর চেলা ইস্কাপনকেই সেই মহাভারতের কুরুক্ষেত্র পর্ব শত মুখে বর্ণনা করতে হয়েছিল। তবে মরার আগে অ্যাটিলা ইস্কাপনের একটা কানের লতি নিয়ে যায়। ফলে সে কানকাটা ইস্কাপন হয়ে ওঠে। তার কিছুদিন পরে কালবৈশাখীর ঝড়ে ভাঙা ডাল কুড়োতে গিয়ে তিরির একটা চোখে খোঁচা লাগে। পরে তার নাম হয়ে যায় তিরিকানি। ভাই বোনের যা চেহারা, তাতে বিয়ে হওয়া কঠিনই ছিল। তার উপর ভিটে বাদে এক কড়িরও সম্পত্তি নেই। একজন ক্ষেতমজুর, অন্যজন ধান কুটনি। একজন মাঠে মেয়নবাবুর জমিতে ধান কাটে, অন্যজন মেয়নবাবুর ঢেঁকিতে ধান কুটে। দুজনেরই গলায় সুর আছে। কাপালিতলার মাঠে ভাই গান গায়, বোন গায়ে ঢেঁকি চেপে দুলে দুলে নাচের ভঙ্গিতে। পাড়া গেয়ে দুপুরের ঘুম ঘুম সুরে স্মৃতি জাগানো, যখন নিঝুম দুপুরে বাজ পড়া তালগাছের মাথায় চিল ডাকে বিষাদে। নিমের পাতায় শিরশির করে ওঠে অন্যমনস্ক বাতাস। হাজার হাজার বছরের গ্রামীণ অবচেতনার গহন জল কাঁপতে থাকে। কত কি মনে পড়ে যায়, যখন নিঝুম দুপুরে বাজ পড়া তালগাছের মাথায় চিল ডাকে বিষাদে। নিমের পাতায় শিরশির করে ওঠে অন্যমনস্ক বাতাস। হাজার হাজার বছরের গ্রামীণ অবচেতনার গহন জল কাঁপতে থাকে। কত কি মনে পড়ে যায়। কত সকাল দুপুর বিকেল, কত রাতের এক চিলতে স্বপ্ন, ঝিলিমিলি রাংতার মতো কালো জলের নদী কাপালির অতলে পড়ে থাকা, যা অলৌকিক রোদে প্রতিফলিত। ওদিকে হনুমান হত্যার পাতকেই যেন মেয়নবাবুর পেটে শুলের রোগ হলো। এক দুপুরে রূপালী নদীর ওপারে জঙ্গলে পেট চেপে ধরে সে ধড়ফড় করছিল। বন্দুক পাশে পড়েছিল। ইস্কাপন দৌড়ে গিয়ে দেখে বন্দুকটা তেমনই পড়ে আছে, মেয়নবাবু নেই। অনেক খুঁজে নদীর দহের ধারে তার লাশটা পাওয়া গেল। এক হাত জলের দিকে বাড়ানো, অন্য হাত পেটের তলায়। উপুর হয়ে পড়ে আছে, চাপচাপ রক্ত। জল খেতে গিয়েছিল, পায়নি। এটিলাও মরার আগে জল পায়নি। লোকে দুয়ে দুয়ে চার করার এমন সুযোগ ছাড়ল না। বিরাট প্রায়শ্চিত্তযোগ্য হয়েছিল সেবার। ইস্কাপন এসব পাপটাপ মানে না। তার মতে দিনরাত টোটোবন্দুক হাতে ঘুরে বেড়ানো, খাওয়া নেই নাওয়া নেই, খালি পেটে যেখানে সেখানে জল গিলেছে, জঙ্গলে আফল কুফল খেয়েছে কত সময়। বাবুকে বন্দুকের নেশায় পেয়েছিল, ওই নেশাতেই খেল। ইস্কাপন একলা হয়ে পড়েছিল। তার মাথার উপর ছাদের মতো দুর্দিনের নিরাপত্তা ছিল, সেটা গেল। বেমরশুমে ইস্কাপনের পেটের ভাত জোটে না। ওদিকে তিরিকানির বয়স বাড়ছে, ডাগর হয়েছে। আজকাল কেউ না কেউ একলা পেলে খপ করে তার হাত চেপে ধরে। ভাই বোন টের পায় মেয়নবাবু তাদের পথে বসিয়ে গেছে। অথচ তিরিকে ধান কুটতে যেতেই হয় গেরস্ত বাড়ি। কিছু চাল আনে। ইস্কাপন বিল খাল খুঁজে শাকপাতা নিয়ে আসে। সন্ধ্যাবেলা উঠোনে উনুন জলে। মাটির হাঁড়িতে শাক ভাত সিদ্ধ করে এক চোখওয়ালি মেয়েটা। ইস্কাপন দাওয়ায় বসে তাকিয়ে তাকিয়ে দেখে, সেবার প্রচণ্ড খরা। মাঠে ধুলো ওড়ে, সব জলা শুকিয়ে কাঠ ফাটা। বৃষ্টির জন্য মুসলমানরা মাঠে গিয়ে নামাজ পড়ে। হিন্দুরা অষ্টপ্রহর খোলকত্তাল বাজিয়ে নাম সংকীর্তন গায়। বাবা ধর্মরাজের চত্বরে সন্ন্যাসী এসে ধুনো জ্বালে এবং যাগযজ্ঞ হয়। রাতে উৎকট গরমে কুঁড়ের দাওয়ার নিচে ছেঁড়া তালাই বিছিয়ে শুয়ে আছে ইস্কাপন। দাওয়ায় দরজার সামনে শুয়ে রয়েছে তিরি। সে মেয়ে, গা খুলে শুয়েছে, গাময় ঘামাচি।
ঘুমের ঘোরে খোলামকুচি দিয়ে চুলকোয়। নিচে শুয়ে ইস্কাপন আকাশের ছায়াপথ দেখছে। হঠাৎ চাপা গলায় তাকে তিরি ডাকে, ঘুমলি? হুম, ঘুম কই? আজ মোল্লাবাড়ির ধান কুটছিলুম, তখন মোল্লা এলো বেলডাঙ্গার হাট থেকে। বাজা গায়েরুইটা বেঁচে এলো। আর চোখে দেখলুম কাঠের সিন্দুকে গোছা গোছা নোট রেখে দিলে। ইস্কাপন খুক খুক করে হাসে, কিছু বলে না। কানা বোন, একটি চোখ, তাও আর চোখ। তুই দাঁড়িয়ে থাকবি গোয়াল ঘরের পেছনে, আমার চেনা বাড়ি, দেখেই সে তোকে বলবো। তারপরে তারপরে দেয়ালে গর্ত করবি, আমি ঢুকব। শীত বলে ইস্কাপন আবার হাসে, চাপা হাসি। পারবি না? কেন পারবি না? তুই তো মরদ মানুষ। ইস্কাপন চুপ করে থাকে। কখনো এসব কথা ভুলেও ভাবেনি, কিন্তু বোনটার বুদ্ধি আছে। কি হলো, পারবি না? ইস্কাপন হাই তুলে বলে, পারবো মনে হচ্ছে। তবে ওঠ এক্ষুনি। হ্যাঁ, এক্ষুনি লঘু চৌকিদার হেঁকে গেল, আর বেরোবে না। ওঠ। ভাই বোনে ওঠে। ঘরের কোনা হাতড়ে বাপের কালের ভাঙা শাবল বের করে। দুজনেই কিন্তু থরথর করে কাঁপে, কাঁপতে কাঁপতেই বেরিয়ে যায়। সেবার কাপালিতলার থানায় এসেছেন নতুন দারোগা, লালমোহন খাস্তগির নাম। লোকে বলে লাল দারোগা। চোখ ঘুরিয়ে তাকালেই দাগি চোর কাপড়ে চোপড়ে হয়। আর সেই বাড়ি কাপালিতলার সব গেরস্ত বাড়ি কোনো না কোনো রাতে শীত কেটে চুরির খবর। গায়ে চোর ডাকাত ছিল না বললেই চলে। থানার দাপটে এবং লোকগুলো হাঙ্গামা হুজ্জত ভালোবাসে না বংশ পরম্পরা। গোড়ার দিকে সন্দেহভাজন লোকেরা বেদম মার খেল। সে মারের মা বাপ নেই। লালু দারোগার কারবারই আলাদা। কান কাটা ইস্কাপনকে কে সন্দেহ করবে? এমন সরল গোবেচারা বোকা হাবা মানুষ আর দুটি নেই গায়ে। আর কানি মেয়েটাও তেমনি, সুর ধরে গান গেয়ে ঢেঁকিতে পাড় দেয়। মেয়ে মহলে জনপ্রিয়তা আছে, বিয়ে শাদিতেও নাচে গায়ে, পুরুষে যে ফার্স দেয় কেউ ভাবতেও পারে না। গেরস্থ বাড়ির গুপ্ত তথ্য সে আঁচলে চালের সঙ্গে গিঁট দিয়ে বাঁধছে। কিন্তু ইস্কাপনের চুকচুকে শরীর, পাঁজরের হাড় মাংস, মুখের তৃপ্তি আর সারাদিনের নাক ডাকানো ঘুম। ওদিকে ঢেঁকিতে চেপে কানি মেয়েটাও ঢুলতে থাকে, শরীরে ফুলন্ত ভাব। হঠাৎ যৌবন জেল্লায় ফেটে পড়ছে। হাঁটতে পাছা দোলে, আত্মবিশ্বাসের জলজলে ছটা। ক্রমশ এসব দিকে চোখ পড়ে লোকের। লালু দারোগার ডাক আসে। রঘু চৌকিদার তলব দিয়ে দিয়ে যায় দুজনকে। দারোগা ধূর্ত চোখে খুঁটিয়ে ভাই বোনকে দেখতে দেখতে হাসেন। তোর তো দেখি আজ্ঞা কানই নাই, নীলকেডা সিলে? ইস্কাপন করুণ হাসে, আগেলা হনুমানে। হনুমানে? হেই মরছে, অর্থ দেহি এক চক্ষু নাই। তিরি কাঁপতে কাঁপতে বলে, গাছের ডাল পড়েছিল হুজুর, ঝড়ে। ঝড়? এই মরছে। দারোগা হাহা করে হাসেন। এই সময় ভুবন জমাদার, সিপাই বাহিনী, কিছু মাতব্বর লোক আর দুজন বাহকের মাথায় চাপানো দুটো বস্তা নিয়ে থানায় হাজির। ইস্কাপনের বাড়িতে বমাল মিলেছে 1.5 বস্তা ধান চাল, তার মধ্যে গয়নাগাটি আর টাকা পয়সার পুঁটুলি। এক ঝাঁক থালাবাটি গেলাস, সবই কাঁসার। তেওয়ারি, দারোগা হাকেন, মাইয়া ডারে লইয়া যাও। ফজল আর সমদ্দার লও কান কাটা ডারে। এখন আইনের কাজ আইন করুক। কন কন আপনারা। সবাই বোঝে ব্যাপারটা কি দাঁড়াবে, তবু সবাই ফ্যাক ফ্যাক করে হাসে। প্রায় 1.5 বছর পরে সুদূর শহরের জেলখানা থেকে একই সময় খালাস পেল ইস্কাপন আর তিরি। গঙ্গার ধারে জেলখানা, বাঁধে বটগাছ, বটতলায় চা পান বিড়ির দোকান আর এক সন্ন্যাসীর আড্ডা। বটতলায় দাঁড়িয়ে ভাই বোন পরস্পরকে দেখছিল। তিরি একটু হাসে, চল যাই। কোথায়? গায়ে? ঘাড় নাড়ে ইস্কাপন, না মরণ, তাহলে যাবি কোথা? ইস্কাপন অনবরত দাড়ি চুলকোয়। জেলে গিয়ে দাড়ি রেখেছে, মাথায় লম্বা চুল হয়েছে, খুব নামাজ পড়ত, আর তার ফকিরি চালচলন দেখে বিজ্ঞ জেলার খুশি হয়েছিলেন। ভেবেছিলেন লোকটা ছিল চোর, সাধু হয়তো হোক, সে তো ভালোই। হঠাৎ তিরি বলে, তুই তো ফকিরের মতো চেহারা করেছিস, আয় ভিক্ষায় যাই। আমার একটা চোখ কানা, তোর 2টো চোখ কানা হোক। ইস্কাপন গম্ভীর হয়ে বলে, হোক। চোখ বুজে থাকবি, আমি তোর লাঠি ধরে ধরে বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াবো। আর
ইস্কাপন বুঝেছে, বলে, হুম। তারপর থেকে এ গা ও গা ঘুরে এক অন্ধ ফকির। তার লাঠি ধরে নিয়ে বেড়ায় একটি যুবতী মেয়ে, তারও একটা চোখ নেই। তারপর শীত কেটে চুরি হবেই সে গায়ে। তবে আর ধান চাল নয়, বাসন কোসন গয়নাগাটি, নয়তো টাকা। ভাই বোন আরও চালাক হয়েছে। সদর শহরে মহাজন ধরেছে, কত ধুরন্ধরের সঙ্গে ভাবও হয়েছে। ওদিকে পাড়াগাঁর পথে ভিক্ষের ঝুলি কাঁধে ঘুরে বেড়ায় এক সংসার ত্যাগী ফকির আর ফকিরনি, গলায় পাথরের মালা আর মন মাতানো সুর। নির্জন দুপুরে সেই সুর আগের মতোই ঘুম ঘুম আচ্ছন্নতা আনে। পয়সা কড়ি জমেছে, তবু অভ্যাস। নেশা ধরে গেছে রক্তে, রাত না চড়ে শান্তি পায় না। শহরের বস্তি এলাকায় ঘর ভাড়া করে ভাই বোন থাকে। ছেঁড়া কাঁথার তলায় বমাল। সুযোগ মতো গদিতে বেঁচে আসে। সকাল হলে আবার গঙ্গা পেরিয়ে কাহা কাহা মুল্লুক দূরের পাড়া গাঁয়ে। তেমনি এক গাঁয়ের নাম কুসুমপুর। মকিম মোল্লা সেখানকার বড় চাষি। 4টে মরাই, 2 জোড়া হালের বলদ আর যৌথ জমার মালিক। এক বৃষ্টি ঝরা সন্ধ্যাবেলা তার দরজায় অন্ধ ফকির আর এক তরুণী ফকিরনি জোড়া গলায় হাঁক ছেড়েছে, ইয়া হক মাওলা। বৈঠকখানায় সবে হারিকেন জেলে নামাজ সেরে মোল্লা সনের দড়ি কাটছে ঢেরা গড়িয়ে। অভ্যাস, বয়স হয়েছে, তবু গতর চন্মন করে। কিছু না কিছু করা চাই। হাঁক শুনে তাকায়। অন্ধ ফকির বলে, সালাম আলাইকুম। একচক্ষু ফকিরনি হাত তোলে কপালে, আদাব দেয়। মোল্লা বলে, আলাইকুম সালাম ফকির সাহেব। রাতটুকুন শোবার ঠাঁই চাই বাবজান। মোল্লা ফকিরনিকে দেখে বলে, ইহ, এটি কে বটে ফকির সাহেব? ওটা আমার বহিন বাবজান। আমি 2 চোখে দেখি না, ও 1 চোখে, কপাল দেখুন। ফকির খিলখিল করে হাসে। কি আর করি, ভাই বোনে ভিক্ষে শিক্ষে করে বেড়াই। মোল্লা বলে, আসমান জোর বর্ষাচ্ছে, এ সময় মেহমান এলে ফেরাতে নেই। ঠাঁই পাবে ফকির সাহেব। ফকিরনি চোখে ঝিলিক তুলে বলে, খানাও চাই মোল্লা সাহেব। পাবে পাবে, হাত তুলে আশ্বস্ত করে প্রৌঢ় মোল্লা। সে রাতে ফকিরনি শোবার ঠাঁই পেয়েছে বাড়ির ভেতরে। স্ত্রীলোক সে, স্ত্রীলোকের ইজ্জত আছে। মনে মনে হেসে ফকির বৈঠকখানায় শুয়ে পড়ে। তক্তপোষে কাঁথা ও বালিশ পেয়েছে। ঘুমে চোখ জড়িয়ে আসে, অথচ ঘুমোবার জো নেই। কখন ফকিরনি এসে জাগাবে সেই প্রতীক্ষা। ঝুলির মধ্যে শীত কাঠিতে হাত ভরেই চুপ করে পড়ে আছে সে। চোয়াল শক্ত, অন্ধকারে চোখ জ্বলছে। মধ্যরাতে বৃষ্টি থামল। তারপর গাছের পাতা থেকে টুপটাপ ফোঁটা ঝরে। রাতের পাখি ডানা ঝাপটায়, ঝিঁঝি ডাকে। ফকিরনি আসে অবশেষে। পায়ে হাত রেখে ফিসফিস করে, আয়। পূর্ব দক্ষিণ কোণার বড় ঘরেই মাল আছে, সব দেখা হয়ে গেছে। দেয়ালের পিছনটা বৃষ্টির ছাঁট পেয়ে নরম হয়ে আছে, সহজেই মাটি খসে যায়। নিপুণ হাতের সিঁধকাঠি চুপি চুপি মাটি খসায়। তিরিই ঢুকবে ভেতরে। ইস্কাপন মুখ ঘোরাবে। তিরি শাড়ি খুলবে, জামা খুলবে, ন্যাংটা হয়ে ঢুকবে। তেলও মেখে নেবে ঝটপট। এ কাজে তার তুলনা নেই। এবং এভাবেই তিরি ঢুকল। ইস্কাপন হুমড়ি খেয়ে গর্তের সামনে বসে আছে। বসে আছে তো আছেই, কোথায় যেন চাপা শব্দ হলো কয়েকবার। তারপর সব চুপ। পা ব্যথা করে ইস্কাপনের। তিরি আসে না, আর এলো না তিরি। ভোর হয়ে আসছে, কাক কোকিল ডাকছে, তিরি এলো না। তখন ইস্কাপন উঠল। রাগে ভয়ে দুঃখে কাঁপতে কাঁপতে মাঠের দিকে চলল। নদীতে সবে ঢল নেমেছে, গাঢ় হলদে জলের স্রোত বইছে। সেই ধূসর ভোরবেলায় অনেক কিছু ভাবতে ভাবতে ইস্কাপন করল কি, তিরির কাপড়টা, ব্লাউজটা ভিক্ষে বেরিয়ে সায়া পরে না সে, আর শীত কাঠিটা নদীতে ডুবিয়ে দিল। তারপর ঘাটের দিকে চলল। খেয়া নৌকায় পার হবে। কোথায় যাবে আর? শহরেই ফিরবে আপাতত। এর কিছুদিন পরে ইস্কাপন গদিতে কিছু পুরনো বমাল বেচতে গিয়ে ধরা পড়ে। টিকটিকিরা ওঁত পেতেছিল। ইস্কাপন ফকির এখন জেলে। 6 বছরের মেয়াদ। তিরির চিঠি যায় মাসে মাসে। ভালোই আছে। কুসুমপুরও জায়গা ভালো। মকিম মোল্লাও ভালো লোক। মেয়াদ ঘেটে ফিরলে আল্লাহর ইচ্ছায় তুমিও ভালো হয়ে যাবে। বিয়ে শাদী করবে। চিরদিন একরকম থাকা পোষায় না। তিরির চিঠি যায়, আল্লাহর দয়ায় আমার কোলে সোনার চাঁদ ছেলে হয়েছে। মেয়াদ ঘেটে এসো, দেখে মন ভরবে। কপালে এত সুখ ছিল ভাবিনি। ইস্কাপন খেপে যায়। ইচ্ছে করে, যাগ্গে, বোনের তো একটা গতি হয়েছে।
কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারে না, সে রাতে ব্যাপারটা ঘটেছিল কি, কি হয়েছিল। হারামজাদি মেয়েটা তা প্রাণ গেলেও যেন বলবে না। আসলে মোল্লা লোকটা অতিশয় ধূর্ত। ইস্কাপন কপি খেতে বসে চুপি চুপি কাঁদে। পরনে জেলের পোশাক, চুলে সত্যিকার জটা, দাড়ি বুক ভাসিয়েছে। সে স্তব্ধভাবে কাঁদে, হয়তো দুঃখে, হয়তো সুখে।